তুরাগ তীরে লাখো মুসল্লি জামায়াত দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 4 বছর লক্ষ্যমাত্রার অর্ধেক গ্যাস কূপ খননেও ব্যর্থ পেট্রোবাংলা। এবার 1 বছরে 34টি খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ, উচ্চাভিলাষী পরিকল্পনার সমালোচনা বিশেষজ্ঞরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকছে না পোষ্য কোটা, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিলের সিদ্ধান্ত ভর্তি কমিটির, বহাল চেয়ে বিক্ষোভের ডাক কর্মচারীদের। রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত। নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তোলা হবে আদালতে। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। আজ দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা 12টার দিকে মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রেল সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে আসছেন তারা। মুসল্লিরা বলছেন, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। 6 দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়, আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয় 3 ফেব্রুয়ারি থেকে। টঙ্গীর তুরাগ নদের তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের পর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদপন্থীদের ইজতেমা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এ নিয়ে আরও জানাতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কিছুক্ষণ আগেও বয়ান হচ্ছিল এবং এখন এই মুহূর্তে সকালে যে নাস্তার বিরতি সেটি চলছে। সাথে নাস্তার গ্রহণের পাশাপাশি এখানকার যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা যে তাশকিলি বয়ান, সেই তাশকিলি বয়ান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। অর্থাৎ ভেতরে যে খিত্তাগুলো রয়েছে সেখানে ছোট ছোট বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে কিন্তু সর্বশেষ যে সিদ্ধান্ত, বিশেষ করে দিনী সফর, বিভিন্ন যে দিনী সফর যাবেন সেই দিনী সফরের যে সিদ্ধান্ত, সেই সফরের সিদ্ধান্ত হয়ে থাকে। আমরা প্রথম পর্বের প্রথম ধাপেও আমরা দেখেছিলাম, অর্থাৎ গত রোববার যেটি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে প্রথম ধাপ, সেই ইজতেমাতে আমরা দেখেছিলাম যে প্রায় 1000-এরও বেশি দল বিভিন্ন জায়গায় তাদের যে চিল্লা বলা হয়ে থাকে তাবলিগ জামাতের ভাষায়, সেই চিল্লায় তারা বের হয়েছেন। তো ভারতের একজন শীর্ষ মুরব্বী আজকে বাদ ফজর তার যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে আজকে যে দ্বিতীয় পর্বের একেবারে শেষ দিন, সেই শেষ দিনে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আর বেশ কয়েক ঘন্টা পরেই যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং বিশেষ দিন বলা হয়ে থাকে আখেরি মোনাজাত, যার দরুন আখেরি মোনাজাতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে সমাগম সেটি হয়ে থাকে। যদিও গত প্রথম ধাপ, অর্থাৎ প্রথম ধাপে 41টি জেলা এবং এটির প্রায় অর্ধেক জেলা, অর্থাৎ 22টি জেলা এখানে অংশগ্রহণ করছে, 22টি জেলা এবং ঢাকার একটি অংশ। তো সেক্ষেত্রে বলা যায় যে 23টি জেলা, তো 23টি জেলা স্বাভাবিকভাবেই লোক যে সংখ্যা, অর্থাৎ অংশগ্রহণকারীদের সংখ্যা সেটি কিছুটা কম হওয়ার কথা এবং আমরা সেটিও মাঠ পর্যায়ে লক্ষ্য করছি। আশপাশের অন্যান্য সময়ে যেগুলো দেখেছি বিগত বছরগুলোতে, বিশেষ করে আকামারপাড়া ব্রিজ সংলগ্ন উত্তরার যে বিভিন্ন অলিগলি রয়েছে, পথঘাট রয়েছে, এখানে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের সামনের যেই সড়কটি রয়েছে, পাশাপাশি ওইদিকে আবদুল্লাপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষের যে সমাগম সেটি লক্ষ্য করা যায়, কিন্তু সেটি এই মুহূর্তে আমরা আসলে লক্ষ্য করছি না। যদিও এখনও বেশ কিছু সময় রয়েছে আখেরি মোনাজাতের এবং হয়তো আখেরি মোনাজাতকে কেন্দ্র করে মানুষের যে সমাগম সেটি ঘটবে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নানা ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণের কথা তারা বলেছিলেন এবং তারা বলেছিলেন যে তারা চিন্তাভাবনা করছেন যে এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে যাতে করে একেবারে বন্ধ না হয়ে যায় যান চলাচল, সেই বিষয়টি লক্ষ্য রাখার কথা তারা বলছিলেন। আমরা নানাভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, ত্রিমাত্রিক ছবির মাধ্যমে আপনাদেরকে বিশ্ব ইজতেমার যেই বিষয়টি সেটি দেখানোর চেষ্টা করছি। কখনো কখনো পাখির চোখে বিশ্ব ইজতেমার পুরো যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছি। এর উদ্দেশ্য হচ্ছে যারা বিশেষ করে সশরীরে ইজতেমায় আসতে পারেন না তাদেরকেও কিন্তু এই ইজতেমায় অংশগ্রহণ করানো একটি উদ্দেশ্য। পাশাপাশি এখানে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্নভাবে আমাদের সরাসরি সম্প্রচার, সেই সরাসরি সম্প্রচারিত হয়ে আছে এবং পুরো ইজতেমার সকাল থেকে একবারে সন্ধ্যা অবধি গত কয়েকদিন ধরে সেই পুরো ইজতেমাটি কিন্তু আমরা সম্প্রচারিত করে আসছি, যাতে করে দেশ বিদেশে যারা দর্শক রয়েছেন ইজতেমায় অংশ
অংশগ্রহণ করতে পারছে না তারা কিন্তু এর মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন, অর্থাৎ এর মাধ্যমে তার ইজতেমায় যে অংশগ্রহণ সেই অংশগ্রহণটা নিশ্চিত করতে পারেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন যে সকালে যে নাস্তা, সেই সকালে নাস্তার বিরতি চলছে, এরপরেই তাশকিলি বয়ান চলবে, তারপরে আবারও আম বয়ান শুরু হবে, চলবে একেবারে 12টা পর্যন্ত। তারপর পরে কিন্তু আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে। তো এখানকার যারা অংশগ্রহণকারী রয়েছেন, তাবলিগ জামাতের কর্মীরা, সাথী ভাইরা রয়েছেন, তারা মুখিয়ে আছেন আখিরি মোনাজাতের জন্য। আখিরি মোনাজাতের পরেই তারা বিভিন্ন যে দিনী সফর সেটির উদ্দেশ্যে বেরিয়ে যাবেন এবং শেষ হবে টানা 6 দিনের প্রথম পর্বের যে আয়োজন, সে আয়োজন। এরপরে আবার 8 দিন বিরতি দিয়ে 14, 15 এবং 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এই ছিল টঙ্গী বিশ্ব ইজতেমা থেকে আমার হাতে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে। অন্য প্রসঙ্গ, জ্বালানি সংকট মোকাবেলায় চলতি বছর 34টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। তবে অতীত অভিজ্ঞতা থেকে এই পরিকল্পনা অনেকটা উচ্চাভিলাষী বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। কেননা 2022 সালে 4 বছরে 48টি কূপ খননের লক্ষ্য ঠিক করা হলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 16টির। যদিও পেট্রোবাংলা জানাচ্ছে হালনাগাদ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করা হয়েছে পরামর্শ কমিটি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। তীব্র জ্বালানি সংকট, দিন দিন কমছে দেশীয় উৎপাদন, আবার আমদানি নির্ভরতায় ব্যয় বৃদ্ধির চাপ, এমন সব নানা প্রতিকূল বাস্তবতায় 2022 সালের মাঝামাঝি 48 কূপ খনন ও সংস্কারের উদ্যোগ নেয় জ্বালানি বিভাগ। লক্ষ্য ছিল 2025 সালের মধ্যে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 618 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু এ যেন কাজীর গরু কিতাবেই আছে, গোয়ালে নেই অবস্থা। 2024 সালের মধ্যে অন্তত 35 কূপ খনন ও সংস্কারের কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 16টির, আর তাতে সম্ভাবনা জেগেছে দৈনিক 184 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার। যদিও জাতীয় গ্রিডে এখন পর্যন্ত গ্যাস যুক্ত করা গেছে মাত্র 72 মিলিয়ন ঘনফুট হারে। কিন্তু জ্বালানি সংকট সামাল দেওয়ার এই কার্যক্রমে কেন এত ধীর গতি? এক হলো জমি অ্যাকোয়ার করার ব্যাপারে একটু ডিলে হয়। 2 নম্বর পয়েন্ট হলো খননের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়ালস পারচেজের ক্ষেত্রে একটু ডিলে হয়, অর্থাৎ সামঞ্জস্যতার মধ্যে গ্যাপ থাকে। রিগ আছে, ম্যাটেরিয়ালস নাই, আবার রিগের সমস্যা, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। পেট্রোবাংলা জানাচ্ছে আগের কালক্ষেপণ পুষিয়ে নিতে ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা। চলতি বছরই 34 কূপ খনন ও সংস্কারের মাধ্যমে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সংস্থাটি। এর মধ্যে নিজস্ব রিগে 6টি কূপের কাজ পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ও সিসিডিসি। 14 কূপের কাজ করবে বাপেক্স, আর বাকিগুলোর কাজ দেওয়া হবে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রে। এখন যেভাবে আমরা এগুচ্ছি, আশা করি যে এই ডিলেটার হবে না। আমরা যখন কোনো ডিপিপি অ্যাপ্রুভড হয়ে যাবে তার আগেই আমরা ক্রয় কাজ সংক্রান্ত যে প্রসিডিউরাল ম্যাটার্সগুলো আছে সেগুলিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি। এটা হলে আমাদের নিট দেখা যাবে যে 8 থেকে 9 মাস সেভ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন আর অর্থ ছাড়েও আনতে হবে গতি, নতুবা কাগজে পরিকল্পনাতেই আটকে থাকবে সব। বিলাসী বক্তব্য সবসময় আসে, সুতরাং এই যে ঘোষণা এবং বাস্তবতার একটা বড় ফারাক রয়ে গেছে। যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আক্রমণাত্মক একটা প্রোগ্রাম পরিকল্পনা নিতে হবে। এক একটা ড্রিলিংয়ের জন্য ওই ফাইলটা প্রায় 1 বছরের মতো সময় অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকে। তো সেটাকে তো আমাদেরকে মীমাংসা করতে হবে। বিদ্যমান কার্যক্রম শেষে আগামী বছর থেকে 3 বছরে আরও 100টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা থেকে বাতিল হবে পোষ্য কোটা। এই সিদ্ধান্তের খবরে প্রায় 5 ঘন্টা পর অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নতুন প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দ্বিতীয় দফায় আমৃত্যু গণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর দায়িত্ব অর্পণ করে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো। দুদকের মামলায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ গোয়েন্দা শাখা।
গ্রেফতারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক চেয়ারম্যান ও ডিন রুবায়াতকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাকে আজ আদালতে তোলার কথা রয়েছে। গত 9 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শিবলি রুবায়াতের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। আদালতে দুদকের আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিবলি রুবায়াতের বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। এরপরই শিবলি রুবায়াত ও তার ছেলে জুহায়ের সারার ইসলামের ব্যাংক হিসাব স্থগিত এবং তাদের সব বিও হিসাব অবরুদ্ধ করা হয়। শিবলি রুবায়াতের বিরুদ্ধে শেয়ার বাজারে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ আছে। শেয়ারের দাম বাড়াতে তিনি কারসাজিকারীদের নানাভাবে সহায়তা করতেন বলেও অভিযোগ রয়েছে। সকালের সময়ে আরও থাকছে, ভারত থেকে আমদানি করা সামগ্রী দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে গুড়, মেশানো হচ্ছে চুন সহ ক্ষতিকর উপাদান। রাজশাহীর বিভিন্ন জেলায় বাজারজাতে সক্রিয় অসাধুরা। চীন, কানাডা ও মেক্সিকোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে যে অনিশ্চয়তা বিরাজ করছে বিশ্ব বাণিজ্যে, তাতে বাংলাদেশের সামনে রয়েছে রফতানি বৃদ্ধির সম্ভাবনা। তবে সুযোগের সদ্ব্যবহার করতে সরকারের নীতি কৌশল ব্যবসা বান্ধব করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এমন বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ইয়ানুস শিফাতের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার চীন, কানাডা ও মেক্সিকো। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ বলছে, 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে চীন $1,522 কোটি মূল্যের পোশাক, কানাডা $46 কোটি এবং মেক্সিকো $241 কোটি পোশাক রপ্তানি করেছে। এই বাণিজ্য অংশীদারদের মধ্যে উত্তপ্ত সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হওয়ার কথা ছিল 4 ফেব্রুয়ারি থেকে। বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় কানাডা, মেক্সিকো ও চীন। শুধু তাই নয়, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগ এনে তদন্তেরও ঘোষণা দিয়েছে চীন। তবে শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। আলোচনা করবেন চীনের সঙ্গেও। বিশ্ব অর্থনীতির শীর্ষ 2 দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে কানাডা, মেক্সিকো জড়িয়ে পড়ায় মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে তা কাজে লাগাতে বিদ্যমান জ্বালানি ও ব্যাংকিং সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ ব্যবসায়ীদের। পলিসিগুলো যদি ঠিক করে দেয়, তাহলে যে সুযোগ আসছে সেই সুযোগটা আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো। সময়োপযোগী পলিসি যদি নিতে পারে এবং সময় মতো, তাহলে এই অর্ডারগুলি আমাদের পক্ষে নেওয়া সম্ভব এবং আগামী দিনে বাংলাদেশের রপ্তানি আগামী কয়েক বছর খুব ভালো অবস্থানে যাওয়া সম্ভব। এদিকে দীর্ঘমেয়াদে বাণিজ্য সুবিধা ভোগ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। ট্রাম্পের এই মেয়াদেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। অনিশ্চয়তা সামনের দিনগুলোতে আরও বাড়বে এবং বাংলাদেশের এইখানে একটা সুবিধা আছে। এই 4 বছরে যদি বাংলাদেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো ভিত্তি স্থাপন করতে পারে, সেটি কিন্তু ভবিষ্যতের একটা পথ নির্দেশনা তৈরি করবে। রফতানি আয়ের পরিসংখ্যান বলছে, ইউরোপীয় ইউনিয়নের পর মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি বাজার। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় খেজুর ও আখের গুড় তৈরিতে ব্যবহার হচ্ছে ক্ষতিকর হাইড্রোজ, চিনি, চুন ও রং। এছাড়া ভারত থেকে গুড় উৎপাদনের জন্য আমদানিকৃত চিনি গুড় প্রক্রিয়াজাত করে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর বাঘা উপজেলার আরানি বাজার। সময়ের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে দোকানের শাটার নামিয়ে দেন আড়তদার ও গুড় ব্যবসায়ীরা। এখানকার প্রায় অর্ধশত আড়তে দেখা মেলে ভারত থেকে আমদানিকৃত মিশ্রি জাতীয় গুড় তৈরির প্রধান উপাদান। একটি টিনের পাত্রে 24 থেকে 25 কেজি এই উপাদান স্থানীয়ভাবে চিনি গুড় নামে পরিচিত।
ঝিনাবাজার এলাকায় বুলবুলের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি গুড়ের সঙ্গে চুন মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড়। সেখানে ঢুকতেই কারিগররা ক্যামেরা দেখে পালিয়ে গেলেও পরে স্বীকার করে গুড়ে চিনি, হাইড্রোজ ও রং মেশানোর কথা। তবে এ বিষয়ে রিপোর্ট না করতে পাশা আর তোজাম্মেল মেম্বার নামের দুই ব্যক্তি প্রতিবেদককে কয়েক দফা টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন। ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 88,50,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকা। এটা পানামা বন্দর ইন্ডিয়ান গুড়, টিন সব ইন্ডিয়ান। এলসিটা আপনার 199 বিক্রি হয়। মানুষ খাচ্ছে না, যার কারণে দাম কম। শুধু বাঘা উপজেলা নয়, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর উপজেলার পাশাপাশি নাটোর ও নওগাঁয়ও একইভাবে তৈরি হচ্ছে খেজুর ও আখের গুড়। শীতের প্রকোপ কম হওয়ায় এবার গাছ থেকে পর্যাপ্ত খেজুরের রস পাচ্ছেন না গাছিরা। তাই ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, যা আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। মানভেদে খেজুর গুড় খুচরা বাজারে 180 থেকে 250 টাকা ও আখের গুড় প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। গুড়টা তৈরি করতে প্রথমে চিনিটা, বিশুদ্ধ একটা চিনি আর এই যে আপনার গুড়ের গুড়, এটা টিনের ভিতরে থাকে। এর মধ্যে যাবি শুধু খালি চুন আর ফিটকিরি সামান্য, তাছাড়া অন্য কোনো দ্বিতীয় জিনিস যাবে না। এগুনার মতো কোনো ভেজাল নাই, নির্ভেজাল জিনিস এগুনা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। রয়েছে ক্যান্সার ও কিডনিজনিত রোগের ঝুঁকি। এটার পুষ্টিমান কতটুকু আছে সেটা পরের কথা, কিন্তু মানুষ অনেক ঝুঁকিতে পড়ে যাচ্ছে। স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এদিকে ভেজাল গুড় উৎপাদন বন্ধে অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন। জনগণ যদি সচেতন হয় তাহলে এই ধরনের কার্যক্রম অনেকটাই কমে আসবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সকল অন্যায়ের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকবে। গত 2 বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল গুড় তৈরির অপরাধে 35টি অভিযান পরিচালনা করে 112টি প্রতিষ্ঠানকে 2 কোটি টাকা জরিমানা করেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পুরানো যন্ত্রাংশ দিয়ে খুঁড়িয়ে চলছে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল। প্রায় যন্ত্রাংশ বিকল হয়, বন্ধ থাকছে আখ মারাই কার্যক্রম। চলতি মারাই মৌসুমে টারবাইন বিস্ফোরণের ঘটনা ঘটলেও টনক নয়নি কর্তৃপক্ষে। 2013 সালে চিনিকলটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি 15 বছরেও। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রুকুনুজ্জামানের রিপোর্ট। 1933 সালে স্থাপিত নাটোর নর্থ বেঙ্গল চিনিকলে চলছে 92তম মাড়াই মৌসুমের কার্যক্রম। কারখানাটির অধিকাংশ যন্ত্রপাতি প্রতিষ্ঠালগ্নের। মরিচা ধরা অনেক যন্ত্রই নষ্ট হয়ে যাওয়ার ভয়ে হাত দেওয়া হয় না। এছাড়া মাটির প্রলেপ চালানো হচ্ছে কারখানার অনেক পাইপে। কারখানার শ্রমিকরা জানায়, নষ্ট যন্ত্রপাতি বারবার মেরামত করে সচল রাখায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সবশেষ গত 18 জানুয়ারি চিনিকলটির আখের রস প্রক্রিয়াকরণ যন্ত্র টারবাইনে বড় বিস্ফোরণ ঘটে। ওই সময় শ্রমিকরা সেখানে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঝুঁকি জেনেও বাধ্য হয়ে কাজ করছেন কারখানাটির প্রায় 1000 শ্রমিক কর্মচারী। এমএলএর A to Z পর্যন্ত সবকিছু ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা জীবন হাতে করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কাজ করতেছি। যান্ত্রিক গোলযোগ হচ্ছে, এটা আমরা মেরামত করে আবার পুনরায় চালানোর চেষ্টা করছি। মিলটাকে যদি আধুনিকরণ করা হয় তাহলে আমাদের হয়তো ডিউটিটাও স্বাচ্ছন্দ্য করতে পারি। 2013 সালে চিনিকলটির যন্ত্রাংশ বদলানোর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে চিনিকলটি আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি চিনিকলটির কারখানার জিএম-এর। 2024 সনে ফিজিবিলিটি স্টাডির ডিপিপি পাস হয়ে গেছে, এর পিডিও নিয়োগ হয়ে গেছে। যদি মিলটিকে মডার্নাইজ করা যায়, মারাই ক্ষমতা বাড়ানো যাবে এবং এর উন্নয়নও সম্ভব হবে। পুরাতন যন্ত্রাংশের কারণে এটি মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে। এটি যদি বিএমআরই করা যায় বা আধুনিকায়ন করা হয়, এটি আরও লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। চলতি মাড়াই মৌসুমে 2 লাখ মেট্রিক টন আখ মাড়াই করে 15,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকলটি। সময় সংবাদ, নাটোর। রাজশাহী অঞ্চলের আমের গাছগুলোতে দুলছে মুকুল। গত বছরের তুলনায় এবার মুকুল বেশি আসায় ভালো ফলনের প্রত্যাশা বাগানীদের। গুণগত মানের আম উৎপাদনে বাগানীদের সহায়তার আশ্বাস ফল গবেষণা কেন্দ্রের। আব্দুস সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। মুকুল উকি দিচ্ছে সবুজ পাতার আড়ালে। মুকুলের মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশ।
চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলের আমের বাগানগুলোতে মুকুল আসা শুরু হয়েছে। মাঘের শেষে আশানুরূপ মুকুল আসায় খুশি বাগানীরা। সেই সঙ্গে বেড়েছে ব্যস্ততাও। গাছের গোড়া পরিষ্কারের পাশাপাশি পোকা দমনে ছিটানো হচ্ছে কীটনাশক। সংশ্লিষ্টরা বলছেন, আমের আকার ও গুণগত মান ঠিক রাখতে মুকুল আসার এ সময় গাছের বিশেষ যত্ন নিতে হয়। সময় মতো ঔষধ দেওয়া না হলে প্রচুর মুকুল ঝরে যায়। পরিচর্যা আগে থেকে করলে জিনিসটা ভালো হবে, ফলনটা ভালো হবে, সেই জন্য আমরা আগে থেকে পরিচর্যা করি। পরিচর্যা যদি না করি তাহলে তো আম আসবে না গাছে, তো এর জন্য স্প্রে করা লাগে, পানি দেওয়া লাগে। গোড়া কোপাই দিয়ে আমরা জঙ্গলগুলো আগে পরিষ্কার করে দিই যেন পোকা পকড় না থাকে। তারপরে ভারী কোপ দিলে আপনার যে জমির উর্বরতা সেটা আসে, আসার পরে সারটা দিয়ে পানি দিয়ে আবার কোপ দেওয়া হয়, তাহলে জমির উর্বরতা ভালো আসে এবং গাছের ফলটা ভালো হয়। আমের উৎপাদন ঠিক রাখতে বাগানীদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় ফল গবেষণা কেন্দ্র। গাছে যদি পোকার উপদ্রব থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা স্প্রে অতি দ্রুত এখনই দিয়ে দিতে হবে। আর মুকুল আসার পরে যেটা দিব সেটা হলো আমরা ইমিডাক্লোরোপিড 0.75 ml পার লিটারে এবং 2 গ্রাম ম্যানকোজেব পার লিটার পানিতে দিয়ে পুরোপুরি স্প্রে করে দিতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী অঞ্চলে 96,200 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 13.5 লাখ মেট্রিক টন আম। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরও থাকছে, অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পেতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। বর্ষার আগে শুরু হবে রানওয়ে সম্প্রসারণ, সিভিল এভিয়েশনের পরিকল্পনায় মন্ত্রণালয়ের সম্মতি। অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পেতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। জরাজীর্ণ 4,500 ফুটের রানওয়ে সম্প্রসারিত হবে 10,000-এ। আগামী বর্ষা মৌসুমের আগেই শুরু হবে রানওয়ে সংস্কারের কাজ। সিভিল এভিয়েশনের এমন পরিকল্পনায় সম্মতি দিয়েছে মন্ত্রণালয়। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 4,700 ফুট দীর্ঘ রানওয়ে, পূর্ণাঙ্গ কন্ট্রোল টাওয়ার, টার্মিনাল ভবন সহ প্রয়োজনীয় সবকিছু থাকলেও কোনো বাণিজ্যিক বিমান ওড়েনি বগুড়া বিমানবন্দরে। 2000 সালে নির্মাণ কাজ শেষ হলে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয় বিমান বাহিনীকে। 2 যুগ ধরে আকাশপথের সেবা থেকে বঞ্চিত বগুড়াবাসী। রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ নিতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। এখন চলছে সমীক্ষার কাজ। এখানে যদি আপনি বিনিয়োগ বান্ধব করতে চান, বিনিয়োগকে আকৃষ্ট করতে চান, এখানে এয়ারপোর্টের বিকল্প নেই। এই জন্যই আমি বগুড়াবাসীর যে প্রত্যাশা সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে বিমানবন্দরের যে আপনার উপযোগিতা সেটি বিবেচনায় রেখে আমি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছি। শহীদ চান্দু স্টেডিয়ামেও দীর্ঘ 17 বছরে আন্তর্জাতিক খেলা করায়নি বিমানবন্দর না থাকার অজুহাতে। বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন এলাকাবাসী। লোকালি একটা উন্নয়ন হবে, আমি আশাবাদী যে আমাদের এর থেকে সরকারের রাজস্ব আমরা আশা করি রাজস্ব দ্বিগুণ করে দিতে পারব। বগুড়া মানুষ একদিকে যেমন শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলার দাবি জানাচ্ছে, একইভাবে এখানে দাবি জানাই আমরা আপনার বিমানবন্দরের। কর্তৃপক্ষ জানিয়েছে চলতি শুষ্ক মৌসুমে শুরু হবে রানওয়ে সংস্কারের কাজ। পরে 4 ধাপের প্রথম পর্যায়ে রানওয়ে আরো 6,000 ফুট বাড়িয়ে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সেবা চালু করা হবে। পরের ধাপগুলোতে উন্নীত করা হবে আন্তর্জাতিক বিমানবন্দরে। ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, ইমিডিয়েট যে আমাদের রানওয়েটা মেরামতের কাজ এই শুষ্ক মৌসুমে শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা এটা আরো কিভাবে আপগ্রেডেশন করতে পারি আমাদের সেই অনুযায়ী আমাদের সকল প্রকার প্রয়াস থাকবে। গভর্নমেন্ট অফ বাংলাদেশের এখানে অ্যাপ্রুভালের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে এগিয়ে যাব। কিন্তু ফার্স্ট ফেজটা আমরা এখনই শুরু করতে চাই, বিকজ রানওয়েটা নষ্ট যদি হয়ে যায় তাহলে নিচে থেকে করতে গেলে আমার হিউজ অ্যামাউন্ট অফ মানি হবে, যেটা এখনই আমি করলে বন্ধ করলে খুব দ্রুত আমরা করতে পারবো এবং আমরা ইউটিলাইজ করতে পারবো। দীর্ঘ 4 দশকের অপেক্ষার পর আলোর মুখ দেখতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। যাত্রী পরিবহনের পাশাপাশি শিল্পপণ্য রপ্তানির সুযোগের মধ্য দিয়ে দেশের অন্যতম হাব হয়ে উঠবে বগুড়া, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। প্রশাসনের নির্দেশ অমান্য করে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যামের পাশেই তোলা হচ্ছে বালু। এতে হুমকির মুখে পড়েছে ড্যাম ও পার্শ্ববর্তী মহানন্দা সেতু। এতে ক্ষুব্ধ এলাকাবাসী তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ড্রেজার দিয়ে নদীর তীর ঘেঁষে তোলা হচ্ছে বালু। পাশে মহানন্দা সেতু ও দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যামের ১০০ মিটার দূরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছেন ড্যাম ও পার্শ্ববর্তী সেতু। সদর উপজেলার প্রশাসনের তথ্য মতে গত বছরের ১৪ নভেম্বর বালু তোলার অনুমতি দিলে ডিসেম্বর থেকে ওই এলাকায় বালু তোলা শুরু করে বেসরকারি সংস্থা ব্রতি। কিন্তু এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি কাজ বন্ধের আদেশ দেয় উপজেলা প্রশাসন ও উন্নয়ন বোর্ড। তবে সেই আদেশ না মেনে কাজ অব্যাহত রেখেছে সংস্থাটি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বালু উত্তোলন করার ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ মাটিগুলো এখানে যেসব মাটিগুলো দেখতে পাচ্ছেন এইসব মাটিগুলো সবগুলো ধসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বালু উত্তোলন করলে আমাদের নদীটা রাবার ড্যামটা হারিয়ে যাবে, আবার জমি যেগুলো আছে পাশের এগুলো মনে করেন নেমে যাবে একেবারে, আর মহানন্দা ব্রিজের অনেক সমস্যা হবে। বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ একটা রাবার ড্রাম এখানে হয়েছে, তো এই রাবার ড্রামটা এখন ধ্বংসের মুখে, প্রায় একটা হুমকির মুখে। এদিকে নির্দেশের পরও বালু উত্তোলন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। অবৈধভাবে অর্থাৎ আমাদের অনুমোদন ছাড়া কোনো বালু উত্তোলন আমরা অ্যালাউ করব না এবং এতে যা করার আমরা সেই ব্যবস্থাটাই গ্রহণ করব। রাবার ড্যামের সাথে তার পার্শ্ববর্তী যে ফসলি জমিগুলো আছে সেগুলো আমরা রক্ষা করার জন্য আমরা ইতিমধ্যেই কাজ করেছি, উদ্যোগ হাতে নিয়েছি এবং এটা আমরা তদারকি করছি। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি বেসরকারি সংস্থা ব্রতির কোনো দায়িত্বশীলকে। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে ২০১৭ সালের জুনে শুরু হয় ৩৫৩ মিটার দীর্ঘ রাবার ড্যামের কাজ। প্রকল্পের সব কাজ শেষ হলেও এখনও উদ্বোধন করা হয়নি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছে আগামী ১৩ ফেব্রুয়ারি মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত সম্পর্ক ইস্যুতে আলোচনা হতে পারে। এর আগে গত ২৭ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। আঞ্চলিক নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন দুই নেতা। দেশ দুটির নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। ইরানের তেল রফতানি শূন্যর কোঠায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দেশটির উপর কঠোর নীতি কার্যকরের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ সংক্রান্ত একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন তিনি। বলেন, ইরান বিরোধী নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার পরিষদের সঙ্গে মার্কিন সম্পৃক্ততা বন্ধেরও নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মসনদে বসেই একের পর এক নির্বাহী আদেশ আর নিষেধাজ্ঞা জারি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগে থেকেই বেশ কিছু দেশের সঙ্গে কঠোর হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোচ্ছেন ট্রাম্প। এবার ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মঙ্গলবার ওভাল কার্যালয়ে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে তার প্রথম মেয়াদের সময় ইরানের ওপর জারি করা কঠোর নীতি পুনরায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মারকলিপি অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়কে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। যেসব প্রতিষ্ঠান এসব নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন ট্রাম্প। এদিন জাতিসংঘের মানবাধিকার পরিষদের সঙ্গে মার্কিন সম্পৃক্ততা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এছাড়া ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA এর জন্য তহবিল বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ সম্পর্কিত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্তরা সেন, সময় সংবাদ। বিপিএল এর খবর। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু এখনও পুরোপুরি সমাধান করতে পারেনি চিটাগাং। ফ্র্যাঞ্চাইজির ভুল স্বীকার করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে বড় কোনো তারকা আনার পরিকল্পনা নেই চট্টগ্রামের। খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে শামীম ইমনদের উপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক। এদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের দলও। মিরপুরে দু দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়।
ম্যাচের দিন সকালে এলেন, খেললেন, হেরে আবার চলে গেলেন। অথচ এই আন্দ্রে রাসেলকে নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল রংপুর রাইডার্স। রাসেলও জানেন সেটা, তাই তো মন খারাপ আর আক্ষেপ নিয়েই বিদায় নিলেন বাংলাদেশ থেকে। রংপুরের 3 বিদেশির কেউই পাত্তা পাননি খুলনা টাইগার্সের সামনে। 86 রানের টার্গেটের ম্যাচে দলের উইন্ডিজ তারকা হেডমায়ারের ব্যাটিংয়ে নামা লাগেনি। মোটে 1 ওভার বোলিং করতে হয়েছে জেসন হোল্ডারকে। এই দলটার বিপক্ষেই বাঁচা মরার লড়াই চিটাগং কিংসের। যদিও তাদের দলে নেই তেমন বিদেশি তারকা, ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। তবুও নতুন করে কাউকে আনার পরিকল্পনা নেই চট্টলার দলটার। চট্টগ্রামে টাকার গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনও তারাই আছে। এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইনজুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর পাশাপাশি চিটাগং কিংসকে নিয়েও হয়েছে অনেক আলোচনা। এখনও নাকি বেশ কিছু ক্রিকেটারকে দেয়া হয়নি প্রতিশ্রুত অর্থ। পেমেন্ট সহ নানা বিতর্ক নিয়ে ভুল স্বীকার করেছেন অধিনায়ক। একটা মানুষ যখন 12-13 বছর বা 15 বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে, তাকেও কিন্তু আমাদের একটু মিনিমাম স্পেসটা দেওয়া উচিত। দেখেন, ভুল সবারই থাকে, টুকিটাকি সমস্যা সব ফ্র্যাঞ্চাইজিরই আছে। 11 বছর পর বিপিএলে ফিরেছে সামির কাদেরের চিটাগং কিংস। এর আগে প্রথম 2 আসরে অংশ নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এই ফেরাটা স্মরণীয় করে রাখার প্রত্যাশা অধিনায়কের। অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই, বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে দিনটা হোটেলেই কাটিয়েছে চিটাগং কিংস। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদি মিরাজ, নাইম শেখ, মাহিদুল অঙ্কনরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুরাগ তীরে লাখো মুসল্লির জামায়াত, দ্বিতীয় ধাপে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 4 বছর লক্ষ্যমাত্রার অর্ধেক গ্যাস কূপ খননেও ব্যর্থ পেট্রোবাংলা। এবার 1 বছরে 34টি খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ, উচ্চভিলাষী পরিকল্পনার সমালোচনায় বিশেষজ্ঞরা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকছে না পোষ্য কোটা, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিলের সিদ্ধান্ত ভর্তি কমিটির, বহাল চেয়ে বিক্ষোভের ডাক কর্মচারীদের। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।